মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রক্তের সম্পর্ক তো, তাই আমাকে তুই একেবারে ঠিক চিনেছিস না। তোর অপরাধের লিস্টটা তো কম নয়, তাই না? ওই লিস্টটা যাতে আর না বাড়ে, দায়ের যাতে আর তুই কোনো ক্ষতি না করতে পারিস, সেটার জন্যই তোকে আটকানোর চেষ্টা করছি, আর কিছু না। তোরা সবাই কি মনে করিস আমার থেকে বেশি ভালো খেয়াল ওই মেয়েটা রাখতে পারবে দিদি ভাইয়ের? ভালো খেয়াল রাখতে পারবে কিনা জানি না, তবে রাখতে পারবে। তুই তো গায়েবই করে দিয়েছিলি রাইকে। উল্টো পাল্টা কথা বলিস না দাদা ভাই, আমার বিরুদ্ধে কিন্তু কোথাও কিছু প্রমাণ হয়নি। এই তুই শুনতে পাচ্ছিস তুই কি বলছিস? প্রমাণ হয়নি, বারবার তুই একটা কথা বলছিস, প্রমাণ হয়নি প্রমাণ হয়নি, কিন্তু তুই একবারও এটা বলতে পারছিস না যে তুই এই জিনিসটা করিসনি। আরে দুনিয়ায় এত ক্রাইম হচ্ছে, সব কি প্রমাণ হয় নাকি? মার্ডার হচ্ছে, মার্ডার ধরা পড়ছে না, তাই বলে কি মার্ডার হয়নি? মার্ডার হয়েছে। একদিন না তোরা সবাই পস্তাবি যেদিন জানতে পারবি তোদের আমার প্রতি হওয়া সন্দেহগুলো মিথ্যে। আমি দিদি ভাইয়ের ভালো চেয়ে ওর কাছে থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, ওর ভালো চেয়ে। আমি ওর বোন হয়ে ওকে যতটা বুঝি, সেক্ষেত্রে স্রোত কিংবা আমি ওর ভালো করে খেয়াল রাখতে পারবো। স্রোত ব্যস্ত এখন, নতুন সংসার নিয়ে ওর পড়াশোনা চলছে, আমি তো ফাঁকা ছিলাম। তার জন্য আমি চেয়েছিলাম ওর খেয়াল রাখতে। আমি যেভাবে আমার দিদিভাইয়ের খেয়াল রাখতে পারবো, কোনো বাইরের লোক, কোনো বাইরের টাকা দিয়ে রাখা লোক সেটা করতে পারবে না। নীলু, তুমি বা এই ব্যাপারটা নিয়ে এত ডিস্টার্ব হচ্ছ কেন? ওদের নিজেদের মতো থাকতে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে তুমি এই অন্যায়টা রায়ের সঙ্গে করোনি, কিন্তু এর আগে ওদের সাথে যা যা ঘটেছে, তারপরেও তোমার মনে হয় যে ওদের সংসারে, ওদের জীবনে তোমার প্রেজেন্সটা খুব কাম্য, খুব সহজ? সবকিছুর জন্য দায়ী আমি বৌমনি, সবকিছুর জন্য দায়ী আমি। আর অনির্বাণদার সন্দেহবাতিগ্রস্ত মনটা দায়ী নয়? হ্যাঁ, সে তো একটা নরবরে মানুষ। কেউ কিছু বললো, সেটা সত্যি না মিথ্যে যাচাই না করে খড়গহস্ত হয়ে উঠলো দিদি ভাইয়ের ওপর। সেই বেলায় তার কারণ ছেলেটা সরল, জীবনের জটিল দিকগুলো জানা ছিল না। এখন জেনেছে, কিছুটা হলেও জেনেছে যে ওর খুব নিজের মানুষ, কাছের মানুষ শুধুমাত্র হিংসার জন্য ওদের ক্ষতি করে দিতে পারে। বৌমনি, নীলু, জীবনটা না ব্ল্যাকবোর্ড নয় যে কিছু আঁকিবুকি করলাম, তারপর আবার মুছে দিলাম, আবার সবটা কালো হয়ে গেল, কিচ্ছু বোঝা গেল না, সেরকমটা হয় না। তাই নীলু, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি ওদের সংসারে যাওয়ার কথা প্লিজ আর ভেবো না। কি করি বলো তো আমি বৌমনি? কোথায় যাই? কোথায় যাব আমি? তোমরা আমাকে চরকির কাছে ঘেঁষতে দাও না, ওখানে দিদি ভাইয়ের কাছে যেতে বারণ করো। আমি যাব কোথায়? আমি তো দেখছি আমার বেঁচে থাকাটাই ভুল। কি করি বলো? মরে যাওয়ার মতো সাহসটা তো জুটিয়ে উঠতে পারিনি এখনো। যেদিন সেই সাহসটা জুটিয়ে উঠতে পারবো, সেদিন তোমাদের থেকে এসব কথা আমাকে আর সহ্য করতে হবে না। এখন তাহলে সেই সাহস জোটানোর চেষ্টাটাই করি। নীলু, 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 কোথায় যাচ্ছ? নীলু, কোনো বোকামো করো না। এগুলো তুমি কি বলছো? মায়ের কথা ভাবো নীলু। ও বিক্রম, নীলু যে এরকম আপসেট হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ যাও, ওকে বোঝাও গিয়ে। ছাড়ো তো। আরে বাবা, আমি ওকে হাড়ে চিনি। ওই সব কথা বলেছে তোমাকে উইক করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য। ওর শয়তানি আমি সব জানি। বাবা, আমি তোমাকে লিখে দিচ্ছি, ও যদি একবার সুযোগ পায় না, ওর রায়ের ক্ষতি আবার করবে। আমি তোমাকে লিখে দিচ্ছি এটা। তুই ঠিক বলেছিস রে দাদা ভাই, রক্তের সম্পর্ক তো, তাই আমাকে তুই একেবারে ঠিক চিনেছিস। কিন্তু আমাকে যে এবার অন্য প্ল্যান করতে হবে। এখান থেকে কেউ বলবে না অনির্বাণদাকে যে আমাকে যেন ও বাড়িতে নিয়ে যায়। তাহলে কি করব আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি ভাইয়ের ভরা সংসার দেখব? ওর সুখ উপচে পড়া সংসারের সুখ শান্তির বন্যা বয়ে যাওয়া দেখব? দিদি ভাইয়ের বাচ্চা হবে, তাকে নিয়ে সবাই আনন্দে মেতে উঠবে, গর্বে দিদি ভাইয়ের মাটিতে পা পড়বে না। এই সব কিছু সহ্য করতে হবে আমাকে। ওর সবচেয়ে বড় শত্রু নীলাঞ্জনা মুখার্জিকে। আমার এত ক্ষতি করার পরেও একটা
একটা জুৎসুই রিভেঞ্জ এখনো নিতে পারলাম না আমি। ছি, ছি। দাঁড়াও, বলছি, তোমাকেই বলছি। তোমার তোমার নাম কি? ঐশ্বর্য। ঐশ্বর্য রায় না রায়। ও, ভালো নাম, সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর নাম। বলছি, এর আগে এরকম কারো টেক কেয়ার করেছো? এরকম মানে এই ঝামেলার প্রেগনেন্সি তো? হ্যাঁ করেছি। ভবানীপুরে একটা বউ ছিল, বিয়ের 18 বছর পরে তার বাচ্চা হলো। ভাবুন একবার, 43 বছরে তার প্রথম বাচ্চা। সে কি আতু পুতুরে বাবা, এটা করবে না সেটা করবে না, ও কি ঢং। এক মিনিট, হ্যাঁ বল। কি? আরে বাস, এটা হেভি ব্যাপার। হ্যাঁ হয়েছে। বলছি, ফোনে পরে কথা বলো, আগে এখানে কথাটা শেষ করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোন, আমি একটা নতুন জায়গায় কাজে এসেছি, হ্যাঁ পরে কথা বলছি তোর সাথে। কি? চুপ কর, তোর যত পুরকি। চুপ কর চুপ কর, ফোন রাখ এখন। হ্যাঁ, এটা তো গেল ভবানীপুরের কেস। তার আগে ছিল একটা কালীঘাটের কেস। হ্যাঁ, সে আবার ছিল এবারে রুগ্ন পোয়াতি। আরে বাপরে বাপ, সে যে কি করে পেটে বাচ্চা ধরবে কে জানে। তার উপর তার আবার ছিল একটা জাদরেল পিসি। সে পিসি আবার শুধু উঠতে বসতে শুধু কিটির মিটির করেই যায়। আমার সাথে বেশি। হ্যাঁ, আমিও দিয়েছি মুখে একবারে নুংরো জেলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি যে দিদি, হ্যাঁ দিদির আগের বছর একটা অপারেশন হয়েছে। হ্যাঁ, তো দিদি এখন প্রেগনেন্ট, বুঝতে পেরেছো? প্রেগনেন্ট এখন। হ্যাঁ, তো প্রেগনেন্সি রিস্কে আছে। হ্যাঁ, তো দিদিকে দেখে শুনে রাখতে হবে সব সময়, 24 ঘন্টা দেখে শুনে রাখতে হবে, এটাই তোমার কাজ। তা এত রিস্ক নিলে কেন তোমরা? একটু সাবধান হলেই তো। বলছি, আমি জিজ্ঞেস করছিলাম তোমাকে যে কাজটা ঠিকঠাক, মানে তুমি কাজটা করতে পারবে তো? এক মিনিট। হ্যাঁ শোন, এই এই মুদ্রাটা বহুত চুলবুল করছে মাইরি। হ্যাঁ, একটু সাইজ করতে ওকে। এই শোন, আমি একটা নতুন কাজে এসেছি, হ্যাঁ পরে কথা বলছি, ঠিক আছে? কি? চুপ কর শয়তান, খুঁয়ে না রাখ, পরে কথা বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম। তুমি না, আমি বলছিলাম। আমি হ্যাঁ বলছি, কাজটা করতে পারবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।